নমস্কার বন্ধুরা, আমি বৃষ্টি। গল্প বৃষ্টি আড্ডার একটি নতুন অডিও স্টোরিতে সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমরাও বেশ ভালোই রয়েছি। তো আজকে যে গল্পটি আমি নিজে পাঠ করতে চলেছি সেই গল্পের নাম হলো দুর্গা। নতুন পর্ব হচ্ছে 15, নিয়তির কঠিন পরিহাস। তাহলে চলো আর বেশি কথা না বলে শুরু করা যাক গল্পটি। দুর্গা, পর্ব 15, নিয়তির কঠিন পরিহাস। অরিজিৎ আর বাকিরা প্রায় ছুটতে ছুটতে সে হসপিটালে ঢুকলো যেখানে দুর্গাকে ভর্তি করা হয়েছে। অরিজিৎ রিসেপশনিস্ট এর কাছ থেকে ছুটে গিয়ে জিজ্ঞেস করলো, ম্যাম বলছি এখানে রিসেন্ট কোনো মেয়েকে ভর্তি করা হয়েছে রেপ কেসের জন্য। কথাটা বলার পরে অরিজিতের মনে কোথাও যেন একটা ধাক্কা লাগলো। রেপ কেস? কথাটা বলার সঙ্গে সঙ্গে কোথায় যেন একটা কষ্ট অনুভব হতে লাগলো। হ্যাঁ, ভর্তি করা হয়েছে। মেয়েটাকে রাস্তায় আবর্জনার মাঝে পাওয়া গেছে। আপনারা কি ওর বাড়ির লোক? হ্যাঁ, আমি ওর মা। আমার মেয়েটা কোথায়? পার্বতী দেবী তাড়াতাড়ি বলে উঠলেন। আপনারা দোতলায় চলে যান, 13 নম্বর কেবিনে রাখা হয়েছে ওকে। পুলিশও আছে। আর কেউ কথা না বাড়িয়ে তাড়াতাড়ি দোতলায় এসে উপস্থিত হলো। সামনে একজন পুলিশকে দেখে পার্বতী দেবী তাড়াতাড়ি তার দিকে এগিয়ে গেলেন। স্যার, আমার মেয়েটা এখানে আপনারা ভর্তি করিয়েছেন। কোথায় ও? আপনারা তাহলে ওর বাড়ির লোক? প্লিজ আমার সঙ্গে আসুন। পার্বতী দেবী আর বাকিরা পুলিশ অফিসারের পিছনে পিছনে গেলেন। তারা একটা কেবিনের সামনে এসে দাঁড়ালেন, যার সামনে আগে থেকে বেশ কয়েকজন পুলিশ অফিসার দাঁড়িয়েছিলেন। পুলিশ ডাক্তারের সঙ্গে কথা বলছে। এদিকে অরিজিৎ আর বাকিদের সবার নজর কেবিনের ভেতরে দুর্গা বেডে শুয়ে আছে সংজ্ঞাহীন অবস্থায়। স্যালাইন চলছে, মুখে অক্সিজেন মাস্ক দিয়ে রাখা হয়েছে, কপালে ব্যান্ডেজ। তবে দুর্গাকে যেন চিনতে পারছে না কেউ। দুর্গা ঠোঁটের বাম দিকে একটা বড় কালশিটের কালো দাগ পড়ে আছে। সারা মুখে আঁচড়ানো কামড়ানোর দাগ, হাতেও একই অবস্থা। নর পশুরা যেন খুবলে খুবলে তার সারা শরীর খেয়েছে। দুর্গার মুখটা যেন নিষ্প্রাণ বিবর্ণ হয়ে পড়েছে। সবসময় যে মুখে হাসি লেগে থাকতো, প্রতিবাদে গর্জে উঠত, সেই মুখের আজ একই অবস্থা। দুর্গার এমন ভয়ানক করুণ অবস্থা দেখে সবার পায়ের তলার মাটি যেন সরে গেল। কেউ এখনও নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। পার্বতী দেবীর চোখ দিয়ে অশ্রুধারা গড়িয়ে পড়তে লাগলো। কোনো মা কিভাবে নিজের মেয়েকে এই অবস্থায় দেখতে পারে? আর বাকিরা তো মূর্তির মতো দাঁড়িয়ে আছে। পার্বতী দেবী দুর্গার কাছে যাওয়ার জন্য পা বাড়িয়েছিলেন, ঠিক তখনই ওনার সামনে এসে দাঁড়ালেন একজন পুলিশ। এক্সকিউজ মি ম্যাডাম, আপনি কি মেয়েটার বাড়ির লোক? আমি ওর মা। আমরা সত্যি এমন একটা ঘটনার জন্য ভীষণ দুঃখিত ম্যাডাম। মিস্টার প্রতাপ লাহিড়ী মেয়েটিকে উদ্ধার করেছেন, তারপর বাকিরা মিলে হসপিটালে নিয়ে আসে। ওর নাম দুর্গা সান্যাল। পুলিশ অফিসার ইশারা করে আরেকজন পুলিশকে নামটা নোট করতে বললেন। ম্যাডাম, আমরা কেসটা ইনভেস্টিগেট করব। আপনাদের সহযোগিতা চাই আমাদের। দোষীদের দ্রুত শাস্তির প্রয়োজন। এমন নৃশংসভাবে একটা মেয়েকে রেপ করে কেউ পার পাবে না। এই কাজের সঙ্গে ওই রাকেশ সেনের 2 কুপুত্র যুক্ত স্যার, আমরা জানি। এমনকি আমাদের কাছে আই উইটনেস আছে। হ্যাঁ স্যার, আমি নিজেই একজন আই উইটনেস। আমার সামনে ওরা দুর্গাকে জোর করে নিয়ে গিয়েছিল। আর একজনও আছে, সে গুরুতরভাবে জখম, বর্তমানে হসপিটালে আছে। আপনারা তার সঙ্গে কথা বলতে পারবেন, সে একটু সুস্থ হয়ে উঠলে। শুধু এই রাকেশ সেনের ছেলে শুভম আর আয়ুষ নয়, সঙ্গে আরও 2 ছেলে, ওদের বন্ধু আরমান আর সুমন ছিল। বাহ, এটা তো দারুণ ব্যাপার। আমাদের কাজ আরও সহজ হয়ে যাবে। কিন্তু কিন্তু কি স্যার? সমস্যাটা হলো রাকেশ সেন একজন অনেক বড় ফেমাস পলিটিক্যাল নেতা। ওনার অনেক ক্ষমতা। ওনার ছেলেদের বিরুদ্ধে কেস আনলে সেই কেস আমাদের পক্ষে জেতা খুবই টাফ হয়ে উঠতে পারে। ক্ষমতার জোরে ওরা অনেক কিছু করতে পারে। যতই কঠিন হোক স্যার, আমরা লড়াইটা লড়তে চাই। আমরা ওর বন্ধু আর ওর সঙ্গে সবসময় আছি। না। পার্বতী দেবীর কথা শুনে সবাই বিস্মিত হয়ে ওনার দিকে তাকালেন। না মানে? না মানে কি বলতে চাইছো আন্টি? এই নিয়ে কোনো কেস হবে না। কেস হবে না মানে? দুর্গার এত বড় সর্বনাশ করলে ওই নরপিশাচগুলো, আর তুমি বলছো কোনো কেস করবে না? ওদের শাস্তির ব্যবস্থা করবে না? না, আমি এসব কিছুই করব না। আমার মেয়েটা এখানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, আর আমি ওই ছেলেগুলোর নামে কেস করব? ওদের অনেক ক্ষমতা, বড়লোক মানুষ কি না, অনেক টাকা। টাকা দিয়ে ওরা সব করতে পারে। এসব কেস করলে যদি ওরা আমার মেয়েটাকে মেরে ফেলে, তাহলে আমি কি নিয়ে বাঁচব? আর এসব সামনে আসলে সমাজ আমার মেয়েটাকে একঘরে করে দেবে। সবাই ওকে ধর্ষিতা বলে চিনবে।
আমি চাই না আমার মেয়েটার পরিচয় হোক এই নিউ টাউনের ধর্ষিতা রূপে। পার্বতী দেবী কথাগুলো বলার পরেই কান্নায় ভেঙে পড়লেন। সবাই বুঝল যে এখন অনেক কিছু বোঝানো যাবে না, উনি এখন বোঝার মতো কোনো অবস্থাতেই নেই। আমি আপনার মনের অবস্থা বুঝতে পারছি ম্যাডাম, কিন্তু এটা যে আমাদের ডিউটি, আর তাছাড়া এই সমস্ত খবর চাপা থাকে না, এতক্ষণে হয়তো ছড়িয়েও পড়েছে। পার্বতী দেবী আর কিছু শোনার প্রয়োজন বোধ করলেন না। উনি কেবিনে ঢুকে ছুটে দুর্গার কাছে গেলেন। দুর্গার হাত নিজের হাতের মধ্যে মুষ্টিবদ্ধ করে কাঁদতে কাঁদতে বললেন, দুর্গা মা আমার, ওঠ, এই দেখ আমি এসেছি। তুই একবার তোর মায়ের দিকে তাকাবি না? তাকা না একবার, একবার চোখ খুলে তাকা। হে ঠাকুর, আমার মেয়েটা কি দোষ করেছে যে তুমি ওকে এত বড় শাস্তি দিলে? কেন এমন করলে? তুমি তো আমায় শাস্তি দিতে পারতে যখন দেওয়ার ছিল। তো দুর্গা ওঠ তুই, তোকে আমি এভাবে দেখতে পারছি না। পার্বতী দেবী সম্পূর্ণ কান্নায় ভেঙে পড়েছেন। বাইরে থেকে সবাই সেটাই দেখছে এবং নিজেরাও চোখের জল ফেলছে। মা মেয়ের মাঝে আর কেউ ঢুকতে চায়নি, তাই সবাই বাইরেই দাঁড়িয়ে আছে। তবে এসবের মাঝে একদম নিশ্চুপ অরিজিৎ, সে যেন থেকেও নেই। কাঁচের গায়ে হাত দিয়ে সে এক দৃষ্টে দুর্গার দিকে তাকিয়ে রয়েছে। চোখের সামনে ভেসে উঠছে দুর্গার সাথে কাটানো মুহূর্তগুলো, তার মিষ্টি হাসি মুখটা। চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে তার, তবুও সেটা হয়তো অরিজিৎ বুঝতে পারছে না। আশেপাশে বন্ধুদের মধ্যে চলা কথাবার্তাও হয়তো তার কানে ঢুকছে না। দুর্গাকে এমন অবস্থায় দেখে সে প্রচণ্ড মানসিক আঘাত পেয়েছে। দুর্গা, তুমি উঠবে না? আমি তোমার অপেক্ষা এখানে দাঁড়িয়ে আছি। তুমি চোখ খুলে আমায় একবার দেখবে না? একবার দেখো না। তোমার খুব কষ্ট হচ্ছে তাই না? খুব কষ্ট হচ্ছে। দুর্গা, আমি তোমায় দেখতে পারছি না এভাবে। আমারও বুকটা কষ্টে ফেটে যাচ্ছে। এখানে সবাই তোমার জন্য খুব কষ্ট পাচ্ছে জানো। একবার চোখ খুলে তাকাও প্লিজ, প্লিজ। আহিল অরিজিতের পাশে গিয়ে দাঁড়ালো। চোখের জলটা মুছে একবার দুর্গার দিকে তাকালো আর একবার অরিজিতের দিকে। অরি, বন্ধু ডাক শুনে অরিজিৎ আহিলের দিকে ঘুরে তাকালো অসহায় দৃষ্টিতে। অরি, তুই একবার যাবি না দুর্গার কাছে? আমরা না হয় পরে যাব, কিন্তু তুই একবার যা। পারবো না রে, পারবো না। আমি দুর্গার এত বড় বিপদে ওর পাশে দাঁড়াতে পারিনি। ও এখন এত কষ্ট পাচ্ছে, আমি ওর কষ্ট ভাগ করেও নিতে পারছি না। আমি হেরে গেছি আহিল। অরিজিৎ আহিলকে জড়িয়ে ধরল। ইচ্ছা করছে চিৎকার করে কাঁদতে, কিন্তু পারছে না সে। আহিল অরিজিতের পিঠে হাত বুলিয়ে দিতে লাগলো। তুই হেরে যাসনি অরি, এই মুহূর্তে দুর্গার তোকে দরকার। তুই একবার ওর কাছে যা, তুই নিজেও শান্তি পাবি। আহিলের কথা শুনে তার দিকে অশ্রু সজল চোখে তাকালো অরিজিৎ। আহিল ইশারা করে অরিজিৎকে সামনের দিকে এগিয়ে যেতে বলল। অরিজিৎ এগিয়ে কেবিনের ভেতরে প্রবেশ করলো। ধীর পায়ে এগিয়ে গিয়ে দুর্গার সামনে গিয়ে দাঁড়ালো। দুর্গাকে কাছ থেকে অরিজিতের হাত পা যেন অবশ হয়ে যাচ্ছে। দাঁড়িয়ে থাকার ক্ষমতা যেন লোপ পেয়ে আসছে। পার্বতী দেবী এখনও দুর্গার পাশে বসে তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। এমন সময়ে হঠাৎ ডক্টর কেবিনে ঢুকলেন। ডক্টর, আমার মেয়েটা ঠিক হয়ে যাবে তো? সত্যিই খুব প্যাথেটিক। আমরা আমাদের দিক দিয়ে সব রকম চেষ্টা করছি ম্যাডাম, চেষ্টার কোনো ত্রুটি নেই, কিন্তু পেশেন্ট এখনও পর্যন্ত কোনো রেসপন্স করছে না। পার্বতী দেবী কথাটা শুনে প্রায় চমকে উঠলেন। অপরদিকে অরিজিৎ কথাটা শুনে পড়ে যাওয়ার আগেই নিজেকে কোনোভাবে সামলে নিল। এমন বলবেন না প্লিজ, আমার মেয়েটাকে বাঁচান। এছাড়া আমার কেউ নেই, আমার বাঁচার একমাত্র সম্বলও। আমরা চেষ্টা করছি, তবে 24 ঘন্টার মধ্যে সেন্স না ফিরলে সবটা ভগবানের ওপরেই ছেড়ে দিতে হবে। প্রাইভেট পার্টের প্রচুর আঘাত রয়েছে। ওর অবস্থা দেখে আমাদের মনে হচ্ছে ও নিজেই চায় না আর ফিরে আসতে। ডাক্তারের কথা শুনে পার্বতী দেবী পুনরায় দুর্গার কাছে গিয়ে বললেন, এই দুর্গা, ওঠ না, আমরা সবাই এত করে ডাকছি আর তুই নাকি ফিরে আসতে চাইছিস না? পার্বতী দেবী আবার কাঁদতে লাগলেন। অরিজিৎ দুর্গার কাছে এগিয়ে গিয়ে ওর হাতের ওপর নিজের হাত রাখল, যেন সে দুর্গার কষ্ট অনুভব করার চেষ্টা করছে। অরিজিৎ আর এসব সহ্য করতে না পেরে দ্রুত পায়ে কেবিন থেকে বেরিয়ে এলো। কী হতে চলেছেন দুর্গার পরিণতি জানতে হলে তোমরা সকলে আমার সঙ্গে থেকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর এই পার্টটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দিও। খুব শিগগিরই এর পরের পর্ব নিয়ে হাজির হয়ে যাব, আর আরও নতুন নতুন গল্প তোমাদের জন্য নিয়ে আসবো। মিনি ভ্লগ, লং ভ্লগ অবশ্যই নিয়ে আসবো। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর এইভাবে আমার পাশে থেকো। বাই।